আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। এর আগে পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের আমরা 3টা ক্লাস নিয়েছিলাম। সো অ্যাকচুয়ালি আমাদের এই পদার্থের গাঠনিক ধর্মের দুইটা পার্ট আছে। পার্ট 1টা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের স্থিতিস্থাপকতা নিয়ে, এবং এটা হচ্ছে সাধারণত আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে কাউন্ট করি এবং আমাদের সিলেবাস অনুযায়ী কঠিন পদার্থের ব্যাপারগুলো আমরা পড়ি। সো সেই পার্টটা আমরা আজকেই কমপ্লিট করব, যেখানে পীড়ন, বিকৃতি, হুকের সূত্র, তারপর আজকে পড়ব পয়সনের অনুপাত, কৃতকাজ, এগুলো আমরা পড়ব। আর আরেকটা হচ্ছে প্রবাহীর ক্ষেত্রে, সে প্রবাহীর কনসেপ্টে শুরু হবে আমাদের নেক্সট ক্লাস থেকে। সো আজকে হচ্ছে আমাদের ওই প্রথম যে টপিকসটা, সেই টপিকসটা হচ্ছে লাস্ট ক্লাস আর কি। মানে এটা করলে আমাদের প্রাথমিক অংশটা পরিপূর্ণ হয়ে যাবে, প্রাথমিক অংশ আর কোনো কিছু বাকি থাকবে না। সো তোমরা যারা জয়েন করছো সবাই আমাকে একটু কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। আমাকে একটু কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। অ্যাকচুয়ালি আমি আসলে শহরে গিয়ে ক্লাস নেওয়ার কথা, যার কারণে বইটা কিচ্ছু আনি নেই, কোনো সেট আপের কোনো কিছু আনি নেই। এখন ঝামেলা হয়ে গেছে, তাও কোনোরকম চালাই দিচ্ছি, লকডাউনে আটকা পড়ছি। আচ্ছা, তোমরা একটু আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা বলো তো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো না থাকলে তো আর মনে করো ক্লাস নিতে পারতেছি না। হ্যাঁ আচ্ছা, এই কোনো যদি ব্লাড ক্লার হয় একটু বলিও, বুঝছো তো, ফোনের নেট তো বুঝো তো, মাঝে মধ্যে একটু ঝামেলা করতেও পারে, কারণ ফোনের নেটের কোনো বিশ্বাস নেই। আচ্ছা, তাহলে আমরা আমাদের পড়াশোনা শুরু করি। তো পড়াশোনা যদি শুরু করে একটু ভালো করে খেয়াল করে দেখো, এর আগে আমরা যে টপিকসগুলো পড়ছিলাম তার মধ্যে হাইলাইটেড টপিকস, যেটা আমি একটু বলে রাখি, আমরা এর আগে যেগুলো পড়ছিলাম তার মধ্যে হাইলাইটেড টপিকস, হাইলাইটেড টপিকস হচ্ছে একটা হচ্ছে পীড়ন, আরেকটা হচ্ছে বিকৃতি, একটা হচ্ছে পীড়ন, আরেকটা হচ্ছে বিকৃতি, এটা হচ্ছে পীড়ন, আরেকটা হচ্ছে বিকৃতি। এই দুইটা হচ্ছে আমাদের হাইলাইটেড টপিকস। এরপরে আমাদের হাইলাইটেড টপিকস হচ্ছে হুকের সূত্র। এরপরে হুকের সূত্র থেকে আমরা পাইছি হচ্ছে স্থিতিস্থাপকতার গুণাঙ্ক। হুকের সূত্র থেকে আমরা পাইছি হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের হাইলাইটেড টপিকস ছিল। সো আমরা জানি হচ্ছে পীড়ন মানে কি আমরা পড়ছি। এই পীড়নের আবার 3 ধরনের ক্লাসিফিকেশনস আছে, 3 টাইপস। তারপরে হচ্ছে আমরা যদি বলি বিকৃতি, এই বিকৃতিরও 3 ধরনের ক্লাসিফিকেশনস আছে, 3 টাইপস। আমরা আগে পড়ছি যে পীড়নের যেরকম 3টা আছে, একটা হচ্ছে কার জন্য, একটা হচ্ছে দৈর্ঘ্যের জন্য, আরেকটা হচ্ছে আয়তনের জন্য, আরেকটা হচ্ছে আকারের জন্য। বিকৃতিরও সেমভাবে আছে। আর স্থিতিস্থাপক গুণাঙ্ক মানেই আমরা জানি পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, এটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এটা যেরকম 3 প্রকার, এটাও 3 প্রকার। সেই 3 প্রকারের মধ্যে প্রথম প্রকারটা হচ্ছে দৈর্ঘ্যের জন্য, যাকে আমরা বলি ইয়াংয়ের গুণাঙ্ক, যাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। এরপরে আমরা আরেকটা পাই হচ্ছে আয়তনের জন্য, যাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আয়তনের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। আরেকটা হচ্ছে আকৃতির জন্য, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে আকৃতির জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমরা 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক পেলাম, ইয়াংয়ের গুণাঙ্ক, তারপর হচ্ছে আয়তনের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর এটা হচ্ছে আমাদের আকৃতি বা আকারের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, এটাকে বি দ্বারা প্রকাশ করি, এটাকে এন দ্বারা প্রকাশ করি। এতটুকু আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, এতটুকু পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। এবার আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু প্রাথমিকভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, যাকে আমরা বলি পয়সনের অনুপাত। আমরা শুরুতে কই ব্লার, সব কিছু তো ক্লিয়ার আছে, সব কিছু তো আমি ক্লিয়ার দেখতেছি। কারো আটকালে তার নেটগত প্রবলেম, আমার এখানে সব ক্লিয়ার আছে। আচ্ছা, এবার এসে আমরা আজকের টপিক শুরু করি। আজকের প্রথমের টপিক হচ্ছে তোমার পয়সনের অনুপাত। খুবই ইম্পর্টেন্ট। সো আমরা দেখি হচ্ছে প্রথমে আমরা যেটা পড়বো তার নাম হচ্ছে
পয়সনের অনুপাত। তাহলে আমাদের প্রথম টপিকসটার নাম হচ্ছে, একটু ভালোভাবে বুঝতে হবে, প্রথম টপিক্সের নাম হচ্ছে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত। সো নাম দেখেই বুঝতে পারতেছি এটা এক ধরনের অনুপাত, এটা এক ধরনের অনুপাত। আর পয়সনের অনুপাত মানে হচ্ছে এটা আসলে আবিষ্কার করছে পয়সন নামক একজন বিজ্ঞানী। সেই বিজ্ঞানী পয়সনের নামানুসারে এটাকে আমরা বলি হচ্ছে পয়সনের অনুপাত। তাহলে দেখো এটাকে আমরা বলতেছি পয়সনের অনুপাত, এটাকে আমরা বলতেছি পয়সনের অনুপাত। এখন এই পয়সনের অনুপাত কি সেটা আমরা বুঝবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমরা এতদিন পর্যন্ত যখন চিন্তা করছিলাম, মনে করো আমার এখান থেকে কোনো একটা তারকে আমি ঝুলিয়ে দিলাম, আমার এখান থেকে কোনো একটা তারকে আমি ঝুলিয়ে দিলাম। সো এবার যদি আমি যে চিন্তাটা আমরা করছিলাম সেটা হচ্ছে এই তারে যদি আমি নিচের দিকে বল প্রয়োগ করি, নিচের দিকে বল প্রয়োগ করি, এই তারটা লম্বা হয়ে যাবে। আমরা চিন্তা করছি না? হ্যাঁ, আমরা চিন্তা করছি আমি যদি নিচের দিকে বল প্রয়োগ করি আমাদের তারটা লম্বা হয়ে যাবে। সো তারের আদি দৈর্ঘ্য ছিল এল, সে লম্বা হয়ে বর্তমানে নতুন দৈর্ঘ্য হলো, দৈর্ঘ্য বৃদ্ধি হলো ছোট হাতের এল। ছোট হাতের এলটাকে আমরা বলছিলাম দৈর্ঘ্য বৃদ্ধি, বড় হাতের এল মান হচ্ছে আদি দৈর্ঘ্য। এখান থেকে আমি চাইলেই বের করতে পারি তার এল বাই এল মান হচ্ছে তার বিকৃতির মান। আবার এখান থেকে আমাদের যদি এই অংশটার ক্ষেত্রফল যদি এ হয়, ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি পীড়ন সমান এফ বাই এ। তাহলে পীড়ন এবং বিকৃতি পেয়ে গেছি। তাহলে এখান থেকে পীড়ন বের করা যায়, এখান থেকে বিকৃতি বের করা যায়, এখান থেকে পীড়ন এবং বিকৃতির অনুপাত মানে ইয়াংয়ের গুণাঙ্ক বের করা যায় যেহেতু দৈর্ঘ্যের জন্য। এখন আমার কথা হচ্ছে আসলে কোন একটা তারকে যখন টেনে লম্বা করা হয়, মনোযোগ দিয়ে খেয়াল করো, কোন একটা তারকে যখন টেনে লম্বা করা হয় ওই তারটা তার যে পার্শ্ববর্তী পার্শ্ব যেটা, এই পার্শ্বটা একটু করে চিকন হয়ে যায়। আবারও বলতেছি, আমরা কাউন্ট করার সময় চিন্তা করছি তারটা লম্বা হয়ে গেছে, এই যে তারকে আমি টান দিয়েছি তারটা লম্বা পেয়েছি, কিন্তু তার যে পাশে একটু করে কম পেয়েছি সেটা কি আমরা খেয়াল করেছি? না, আমরা করিনি। সেটা খেয়াল করেছি বিজ্ঞানী পয়সন। বিজ্ঞানী পয়সন বলল কোন একটা তারকে তুমি যখন বল প্রয়োগ করে লম্বা করতেছ, এই তারটা যেরকম লম্বা হচ্ছে এর পাশাপাশি আরও একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে এই তারের পার্শ্বটা কমে যাচ্ছে, তারটা চিকন হয়ে যাচ্ছে, তারটা চিকন হয়ে যাচ্ছে। এই যে দেখো তারটা চিকন হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা তার যখন পাশাপাশি আমাদের দৈর্ঘ্যের দিক দিয়ে লম্বা হচ্ছে, পাশে কিন্তু সে কমে যাচ্ছে। আবারও বলতেছি, দৈর্ঘ্যে যখন লম্বা হচ্ছে পার্শ্ব তাহার কমে যাচ্ছে। এর মানে তার যেরকম দৈর্ঘ্য বরাবর একটা বিকৃতি হচ্ছে, বিকৃতি মানে কি? তার সাইজের পরিবর্তন। দৈর্ঘ্যের সাইজ ছিল এল, সেটা পরিবর্তন হয়েছে, ওই তাকে আমরা বলি দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্বের সাইজ যা, সেটা যদি পরিবর্তন হয় তাকে বলো পার্শ্ব বিকৃতি। তাহলে সিম্পল কথা খেয়াল করে দেখি, এই দিকের অংশটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য, এই দিকের অংশটাকে বলতেছি দৈর্ঘ্য, আর এই দিকের অংশটাকে বলতেছি হচ্ছে আমাদের প্রস্থ। এই দৈর্ঘ্য বরাবর যে বিকৃতি তাকে আমরা বলি হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বরাবর যে বিকৃতি, এটা প্রস্থ না, পার্শ্ব মানে পাশাপাশি, পার্শ্ব বরাবর যে বিকৃতি তাকে বলি পার্শ্ব বিকৃতি। তাহলে আমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করলাম, দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে কোনো একটা বস্তুকে টেনে লম্বা করলে শুধু তার দৈর্ঘ্যটাই লম্বা হয় না, পার্শ্বটা কমে যায়। শুধু তার দৈর্ঘ্যটা লম্বা হয় না, পার্শ্বটা কমে যায়। শুধু তার দৈর্ঘ্যটা লম্বা হয় না, পার্শ্বটা কমে যায়। এই জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করছে বিজ্ঞানী পয়সন। একইভাবে উনি দেখছে যদি কোনো একটা বস্তুকে আমি সংকুচিত করি, তাহলে যেরকম লম্বা করলে যেরকম বস্তুটা লম্বা হচ্ছে পাশে কমে যাচ্ছে, এবার যদি বস্তুটাকে সংকুচিত করা হয় তখন দেখা যাবে পাশে বেড়ে যাবে। এর মানে বস্তুকে লম্বা করলে দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে মানে পার্শ্ব কমে যাবে, আর বস্তুকে সংকুচিত করলে, ছোট করলে তার দৈর্ঘ্য যখন কমে যায় তখন তার পার্শ্বটা বেড়ে যায়। তাহলে ব্যাপারটা কেমন? ইফেক্টটা দুদিকেই পড়ে। এটাকে ধরে যখন টেনে লম্বা করতেছি পাশে আমার চিকন হয়ে যাচ্ছে, আবার এটাকে যখন আমি
চেপে তোমার সংকুচিত করতেছি তখন পাশে আবার মোটা হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা লক্ষ্য করছে বিজ্ঞানী পয়সন। তাহলে বিজ্ঞানী এতদিন পর্যন্ত দেখো, আজকের আগ পর্যন্ত আমরা পড়ার সময় পড়ছিলাম বস্তুর দৈর্ঘ্য বিকৃতি হয়, দৈর্ঘ্য বিকৃতি হয়, দৈর্ঘ্য বিকৃতি হয়, পাশের কথা কে কয়। কিন্তু বিজ্ঞানী পয়সন সর্বপ্রথম খেয়াল করলো যেখানেই দৈর্ঘ্য বিকৃতি সেখানেই আছে পার্শ্ব বিকৃতি। এর মানে দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে তোমাকে পার্শ্ব বিকৃতিটা দেখতে হবে, এবং এই দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির মধ্যে উনি একটা সম্পর্ক স্থাপন করছে। সেই সম্পর্ক থেকে একটা অনুপাত বের হবে, তাকে আমরা বলবো হচ্ছে বিজ্ঞানী পয়সনের নামানুসারে পয়সনের অনুপাত বা পয়সনস রেশিও। আগে বলো আমরা এই কথাটা বুঝছি কিনা, পয়সনের মূল থিমটা আমরা বুঝছি কিনা, পয়সনের মূল থিমটা বুঝছি কিনা, পয়সনের থিম বুঝছি কিনা বলো, পয়সনের থিমটা আমরা বুঝছি কিনা আগে বলো। তাহলে পয়সনের থিমটা হচ্ছে এরকম, যাহার দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে তাহারই পার্শ্ব বিকৃতি হবে। দৈর্ঘ্য বিকৃতি হলেই পার্শ্ব বিকৃতি হবে, দৈর্ঘ্য বিকৃতি হলেই পার্শ্ব বিকৃতি হবে, দৈর্ঘ্য বিকৃতি হলেই পার্শ্ব বিকৃতি হবে। এই দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির মধ্যে রিলেশন করার জন্য বিজ্ঞানী পয়সন এক্সপেরিমেন্ট করছে এবং উনি একটা অনুপাত বের করছে, সেটাকে আমরা বলি পয়সনের অনুপাত। আচ্ছা, এবার আসো ভাইয়া, পয়সনের অনুপাতটা কি আমরা একটু ভালো করে দেখি। আমরা ভালো করে দেখি পয়সনের অনুপাতটা আসলে কি। সবাই এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করব, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। মনোযোগ গভীর থেকে গভীরতর হতে হবে, মনোযোগটা গভীর থেকে গভীরতর হতে হবে। সো ভালো করে খেয়াল করো, তোমরা একটা আমার সাথে সাথে মানে একটা ফিগার ড্র করবা। ফিগার ড্র করলে ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, ফিগার ড্র করলে ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। সো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা হচ্ছে কোন একটা বস্তু। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমার কোন একটা বস্তু ছিল, এই যে কোন একটা তার মনে করো, কোন একটা তার। ওকে, তাহলে আমি যে কাজটা করলাম, বাঁকা হয়ে গেছে না, বাঁকা হয়ে গেছে, এটা সোজা করে আঁকি। এটা হচ্ছে কোন একটা বস্তু বা কোন একটা তার চিন্তা করতে পারি। এটা হচ্ছে কোন একটা তার, তারের ইনিশিয়াল পজিশনটা হচ্ছে দেখতে এরকম। অর্থাৎ একই জিনিসটাকে আমি 3 বার আঁকতেছি, তোমরা নোট করার সময় এভাবে করবা, একই জিনিসটাকে 3 বার আঁকবা থিমটা বোঝার জন্য, থিমটা বোঝার জন্য একই জিনিসটাকে 3 বার আঁকতেছি। কেন 3 বার আঁকতেছি? এটা হচ্ছে তার, আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থা, আর এটা হচ্ছে তাকে আমি করলাম প্রসারণ, এটাকে আমি প্রসারণ করব। প্রসারণ করলে কী হবে একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে তাকে আমি সংকোচন করব, এটা হচ্ছে তাকে আমি সংকোচন করব। তাহলে ব্যাপারটা খেয়াল করো, ব্যাপারটা খুব ভালো করে খেয়াল করো যে আমার কাছে যে বস্তু ছিল, আমার কাছে যে একটা বস্তু ছিল, দেখো পয়সনের অনুপাত কিন্তু শুধু দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে না, দৈর্ঘ্যের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে তার আদি যে দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে এল, এটা প্রাথমিক দৈর্ঘ্যটা হচ্ছে এরকম থাকবে, প্রাথমিক দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে এল, এরকম আছে। আর প্রাথমিক তার যে ব্যাস বলতে পারো, তার যে তারের ব্যাস, তারের ব্যাসটা বড় হাতের ডি বলতে পারো, তারের ব্যাসটা বড় হাতের ডি বলতে পারি, নো প্রবলেম। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, সেটা হচ্ছে কি, আমি যদি তারটাকে প্রসারিত করি মানে তারটা লম্বা হয়ে যাবে না? হ্যাঁ, মনে রাখতে হবে পয়সনের অনুপাত পরীক্ষা আসছে মানে তোমাকে শুধু দৈর্ঘ্য বিকৃতি চিন্তা করলে হবে না, পার্শ্ব বিকৃতি চিন্তা করতে হবে। এখন তোমরা পরীক্ষা আমাকে ঝামেলা করে কোন জায়গায়, ভাই আমি কি সবসময় পার্শ্ব বিকৃতি কাউন্ট করবো? না না না, পার্শ্ব বিকৃতি আছে কোন কনসেপ্টে? পয়সনের কনসেপ্টে। সো পার্শ্ব বিকৃতির কনসেপ্টটা তোমার মাথায় আসবে তখন যখন কোয়েশ্চেনটা পয়সন থেকে আসবে। পয়সন থেকে পয়সনের কথা উল্লেখ না থাকলে আমাদের সেই জিনিসটা আসবে না। এবার আসো, তাহলে বস্তুটা লম্বা হয়ে যাচ্ছে মানে তার পার্শ্বটা ছোট হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করো, তার পার্শ্বটাও ছোট হয়ে যাচ্ছে। ওকে, বস্তুটা লম্বা হয়ে গেল মানে তার পার্শ্বটা ছোট হয়ে গেল। এবার আসো এখানে, বস্তুটাকে অ্যাকচুয়ালি আমি কী করছিলাম, অ্যাকচুয়ালি বস্তুটাকে আমি নিচের দিকে একটা বল প্রয়োগ করে লম্বা করছি। এবার আমি বস্তুটাকে উপরের দিকে বল প্রয়োগ করে সংকুচিত করব। সংকুচিত করলে এটা ছোটো হয়ে যাবে, আর
ছোট হওয়া মানেই হচ্ছে সে আমাদের দৈর্ঘ্যের দিক দিয়ে ছোট হলে পার্শ্বে বড় হয়ে যাবে। তাহলে ব্যাপারটা দেখতে এরকম হয়ে যাবে, এই যে এরকম, এই যে ব্যাপারটা দেখতে এরকম। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে আমাদের প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য ছিল L, আর এটা কি আমরা বলতেছি ছোট হাতের Lটাকে বলতেছি দৈর্ঘ্য বৃদ্ধি। এখানে নিচে লিখে রাখতেছি ছোট হাতের L মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। আর এখানে যখন চিন্তা করব, এখানে তার দৈর্ঘ্য বৃদ্ধি লিখবো না, এখানে ছোট হাতের L মানে হচ্ছে দৈর্ঘ্য হ্রাস। এখানে ছোট হাতের L মানে কি? দৈর্ঘ্য হ্রাস। তাহলে এখানে ছিল দৈর্ঘ্য বৃদ্ধি, এখানে হচ্ছে দৈর্ঘ্য হ্রাস। আর যখন দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে তখন তার ব্যাসটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে না? আগে তার ব্যাস ছিল এতটুকু, বর্তমানে এতটুকু, তাহলে ব্যাসটা কমছে কতটুকু? তাহলে আমি বলতে পারি না এতটুকু আর এতটুকু এই পরিমাণ ব্যাস কমে গেছে, বলা যায় না? এই পরিমাণ ব্যাস কমে গেছে বলা যায় না? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে, আমরা যদি এই দুইটা জিনিসকে বলি ব্যাসের হ্রাস, তাহলে আমরা বলতে পারি ডি। তাহলে দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পাইছে, এটা হচ্ছে ব্যাস হ্রাস। ব্যাস কি পরিমাণ হ্রাস পাইছে একটু খেয়াল করো। তোমরা আবার এটা চিন্তা করিও না এটা নতুন ব্যাস, না, নতুন ব্যাস হচ্ছে এটা, আর পূর্ববর্তী ব্যাস হচ্ছে এটা। কালোটা হচ্ছে পূর্ববর্তী, নীলটা হচ্ছে নতুন। তাহলে পূর্ববর্তী থেকে নতুনটা বিয়োগ করলে বাকি যে অংশটা থাকে সেটাই হচ্ছে ব্যাসের হ্রাস। কতটুকু ব্যাস হ্রাস পেল? আর এখানে সেম, পূর্ব ছিল এতটুকু, বর্তমানে এতটুকু, যেটা বাড়ছে সেটা হচ্ছে ব্যাসের বৃদ্ধি। তাহলে ওটাকে ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করি, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাসের বৃদ্ধি। সেটাকে আমরা কি বলি? ব্যাসের বৃদ্ধি। তাহলে এবার আসো, আমরা চাইলে এখান থেকে তাহলে পীড়ন বের করতে পারবো না? এখান থেকে পীড়ন বের করতে পারবো না? ছোট হাতের L বাই বড় হাতের L, ছোট হাতের L বাই বড় হাতের L। বিকৃতি বের করতে পারবো না? ছোট হাতের D বাই বড় হাতের D। তাহলে আমরা এখান থেকে যদি একটা জিনিস চিন্তা করি, ভাইয়া প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যদি পীড়ন বের করো, এই দুইটা ক্ষেত্রে সংকোচন হোক প্রসারণ হোক, তুমি যদি পীড়ন বের করো, সেই পীড়ন সমান হচ্ছে F ডিভাইডেড বাই A। সরি, আমার তো পীড়ন দরকার না, আমার বিকৃতি দরকার। তো বিকৃতি দুই ধরনের, একটা দৈর্ঘ্য বিকৃতি, একটা হচ্ছে পার্শ্ব বিকৃতি। তুমি যদি দৈর্ঘ্য বিকৃতি বের করো, তাহলে দৈর্ঘ্য বিকৃতির ফর্মুলাটা কি হচ্ছে? দৈর্ঘ্য বিকৃতির ফর্মুলাটা হচ্ছে ছোট হাতের L ডিভাইড বাই বড় হাতের L। কারণ আমরা কি জানি? বিকৃতি মান হচ্ছে একক মাত্রায় মাত্রা পরিবর্তন। দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। দেখো এই L দ্বারা কি মিন করে? দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য প্রসারণ, নাকি দুইটাই? L মান হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। সংকোচনের ক্ষেত্রে দৈর্ঘ্য সংকোচন, আর প্রসারণের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ। এক কথায় সংকুচিত হোক প্রসারিত হোক দৈর্ঘ্য তো পরিবর্তন হয়েছে। এক্স্যাক্টলি এই যে দৈর্ঘ্যের পরিবর্তন, সেটাকে বলি ছোট হাতের L, আর ইনিশিয়াল যে লেন্থটা তাকে বলতেছি বড় হাতের L। এটা দিয়ে আমার দৈর্ঘ্য বিকৃতি পেয়ে গেছি। এবার আসে আরেকটা কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে পার্শ্ব বিকৃতি। সেটা আসবে কি? পার্শ্ব বিকৃতি। পার্শ্ব বিকৃতি মানে হচ্ছে পাশে কতটুকু বাড়লো বা কমলো। পার্শ্ব বিকৃতি মানে, তাহলে বিকৃতি মানে কি? পরিবর্তন ডিভাইড বাই আদি। মনে রাখবো, বিকৃতি মানে পরিবর্তন ডিভাইড বাই আদি, বিকৃতি মানে পরিবর্তন ডিভাইড বাই আদি, বিকৃতি মানে পরিবর্তন ডিভাইড বাই আদি। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। আর পার্শ্বের ক্ষেত্রে আমি কি দিয়ে মেজারমেন্ট করতেছি? ব্যাস দিয়ে। তাহলে ব্যাসের পরিবর্তন ডিভাইড বাই আদি ব্যাস, ব্যাসের পরিবর্তন ডিভাইড বাই আদি ব্যাস, ব্যাসের পরিবর্তন ডিভাইড বাই আদি ব্যাস। তাহলে এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি মানে হচ্ছে ব্যাসের পরিবর্তন ডিভাইড বাই আদি ব্যাস। তবে এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার হলে ভাইয়া আমাদের অনেকে ঝামেলা করে, ভাই আমরা যখন ম্যাথ করতে যাব, আমরা যখন ম্যাথ করতে যাব তখন একটা জিনিস দেখা যাবে, সেই জিনিসটা হচ্ছে এখানে ব্যাসও দেওয়া থাকতে পারে, ব্যাসার্ধও দেওয়া থাকতে পারে। সো অনেকে বলে ভাই আমরা কি ব্যাসার্ধ দেওয়া থাকলে 2 দ্বারা গুণ করে ব্যাসে নিব? কোনো দরকার নাই। তোমার যদি এই বস্তুটা, এটা তো তার মানে হচ্ছে গোল বৃত্তাকার, এটার আদি ব্যাসার্ধ যদি বড় হাতের আর হয়, বড় হাতের আর মানে হচ্ছে তার আদি ব্যাসার্ধ। আর যদি তার ব্যাসার্ধের যে পরিবর্তন, দেখো আদি ব্যাসার্ধ ছিল পুরোটা, বর্তমান এটা, এই মাঝখানের অংশটা হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন ছোট হাতের আর। এই ব্যাসার্ধের পরিবর্তন যদি ছোট হাতের আর হয়, তাহলে আমরা বলতে পারবো ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ব্যাসার্ধ
এটাকেও আমরা পার্শ্ব বিকৃতি বলতে পারি। সো পার্শ্ব বিকৃতি তুমি যদি ব্যাসার্ধ দিয়ে দাও কোনো সমস্যা নাই, ব্যাস দিয়ে দাও তাহলে কোনো সমস্যা নাই। কারণ দেখো না, তুমি সিম্পল চিন্তা করো না, তুমি যদি আরকে 2 দ্বারা গুণ করো তাহলে এই একটা আর আরেকটা আর দুইটা মিলে টোয়াইজ আর, যেটা হচ্ছে ব্যাসের সমান, এটাকে 2 দ্বারা গুণ করলে সেম, অর্থাৎ উপরে নিচে 2 দ্বারা গুণ করলে তুমি এটাই পাবা। সো এটা তোমার পরীক্ষার জন্য কোনো ঝামেলাই না। পরীক্ষার জন্য তুমি চিন্তা করবে হচ্ছে কি, আমাদের বিকৃতি মানে হচ্ছে পরিবর্তন ডিভাইড বাই আদি। যদি দৈর্ঘ্য বিকৃতি বলে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য, যদি পার্শ্ব বিকৃতি বলে পার্শ্বের পরিবর্তন ডিভাইড বাই আদি পার্শ্ব। এই পার্শ্বের পরিবর্তন দুটোভাবে মেজারমেন্ট করা যায়, একটা হচ্ছে ব্যাস দিয়ে আর একটা হচ্ছে ব্যাসার্ধ দিয়ে। যদি ব্যাস দিয়ে মেজারমেন্ট করি ব্যাসের পরিবর্তন ডিভাইড বাই আদি ব্যাস, যদি ব্যাসার্ধ দিয়ে মেজারমেন্ট করি ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইড বাই আদি ব্যাসার্ধ। বলো আমাদের এতটুকু কথা ক্লিয়ার কিনা, এতটুকু কথা ক্লিয়ার কিনা, এতটুকু কথা ক্লিয়ার কিনা? এটা হচ্ছে বেসিক ডিসকাশন, বেসিক ডিসকাশন। এটুক বুঝছি কিনা? আজান দিচ্ছে তো, আজানটা শেষ হোক, আমরা 2 মিনিট ওয়েট করি। আর আজান শেষ হয়ে যেতে আমি কিছু কথা লিখে নিই।
আচ্ছা, ব্যাপারটা একটু খেয়াল করে দেখি। এবার আমরা একটু এদিকে মনোযোগ দিই। তাহলে পয়সনের অনুপাতটা দেখো। বিজ্ঞানী পয়সন বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে। উনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করে বিজ্ঞানী পয়সন বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে। বিজ্ঞানী পয়সন বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছে। এক্সপেরিমেন্টগুলো করে উনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে কোন একটা বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি এই দুইটার মধ্যে গভীর একটা সম্পর্ক আছে। সেই গভীর সম্পর্কটা উনি পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করতে পারছে যে কোন একটা বস্তুর দৈর্ঘ্য বিকৃতি হলেই পার্শ্ব বিকৃতি হয় এবং এই দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি একটা আরেকটার সমানুপাতিক। এবং বিজ্ঞানী পয়সনের মতে কোন একটা বস্তুর পার্শ্ব বিকৃতি ইজ প্রপোর্শনাল টু দৈর্ঘ্য বিকৃতি। এর মানে বিজ্ঞানী পয়সন বলে দিছে কোন একটা বস্তুর পার্শ্ব বিকৃতিটা তার দৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক। তাহলে যদি উনি এই কথাটা বলে থাকে তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন তুলে একটা সমানুপাতিক ধ্রুবক সিগমা বসাইতে পারি। যে কোনো ধ্রুবক বসানো যায়, তবে বিজ্ঞানী পয়সন এখানে সিগমা বসাইছে। এই সিগমাটাকে আমরা বলি হচ্ছে পয়সনের অনুপাত। এখন তুমি বলতে পারো পয়সনের ধ্রুবক না বলে অনুপাত কেন বলা হয়, সেটা আমরা একটু পরে দেখতেছি। তাহলে পার্শ্ব বিকৃতি সমান, এটা হচ্ছে একটা ধ্রুবক। কার ধ্রুবক? পয়সনের ধ্রুবক। এই পয়সনের ধ্রুবক সমান হচ্ছে পার্শ্ব বিকৃতির নিচে দৈর্ঘ্য বিকৃতি নিয়ে যাও, তাহলে সিগমা ইকুয়ালস টু বলা যায় পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। এই যে পয়সনের যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা আসলে কি দুইটা বিকৃতির অনুপাত না? দেখো না, পার্শ্ব বিকৃতিকে দৈর্ঘ্য বিকৃতি দ্বারা ভাগ করলে এটা পেয়ে যাচ্ছি। ওই কারণে এটাকে পয়সনের ধ্রুবক না বলে আমরা বলি হচ্ছে পয়সনের অনুপাত। তাহলে আজকে থেকে ফর্মুলা শিখে রাখো, পয়সনের অনুপাত মানে হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। পয়সনের অনুপাতে মানে হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। আই রিপিট এগেইন, পয়সনের অনুপাত মানে হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন উপরেও বিকৃতি, নিচেও বিকৃতি। প্রথম কথা, বিকৃতির কোনো একক নাই, উপরেও একক নাই, নিচেও একক নাই, টোটালও কোনো একক নাই। এর মানে সিগমা এর কোনো এককও নাই, মাত্রাও নাই। এবার আসো, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে আমাদের প্রকৃতিতে যত ধরনের ধাতু, অধাতু, যত ধরনের পদার্থ পাওয়া যায়, যেহেতু আমরা এটা পদার্থ নিয়ে আলোচনা করতেছি, অপদার্থ হলে হবে না, যত ধরনের পদার্থ পাওয়া যায় সকল পদার্থের পয়সনের অনুপাত -1 থেকে হাফের ভিতর সীমাবদ্ধ থাকে। এর মানে বুঝতেই পারতেছি পয়সনের অনুপাত কখনো -1 থেকে কম হইতে পারে না, কখনো হাফ থেকে বেশি হইতে পারে না। এটা দিয়ে পরীক্ষায় অহরহ কোয়েশ্চেন হয়। নিচের কোনটি পয়সনের অনুপাত নয়, নিচের কোনটি পয়সনের অনুপাত হয়। অর্থাৎ এই রেঞ্জের ভিতরে থাকলে পয়সনের অনুপাত, আর এই রেঞ্জের ভিতরে থাকলে পয়সনের ভিতরে না থাকলে পয়সনের অনুপাত নয়। সো আমরা মাথায় রাখবো পয়সনের অনুপাত -1 থেকে হাফের ভিতর সীমাবদ্ধ থাকে। এবার আসি হচ্ছে আমাদের জগতে তো ম্যাক্সিমাম ধাতব পদার্থ। এই ধাতব পদার্থ যেগুলো নিয়ে আমরা আলোচনা করি সবগুলো আসলে ম্যাক্সিমাম ধাতব পদার্থ। এই ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত কখনো ঋণাত্মক হয় না। তাহলে ধাতুর ক্ষেত্রে কি হয় না? ধাতুর ক্ষেত্রে পয়সনের অনুপাত ঋণাত্মক হয় না, কি হয়? ধনাত্মক হয়। ধাতুর ক্ষেত্রে পয়সনের অনুপাত কি হয়? ধনাত্মক হয়। ধাতুর ক্ষেত্রে পয়সনের অনুপাত কি হয়? ধনাত্মক হয়। তাহলে ধাতুর ক্ষেত্রে পয়সনের অনুপাত ধনাত্মক হয়, তাহলে ধনাত্মক মানে হচ্ছে ঋণাত্মকগুলা বাদ। ওই কারণে ধাতুর জন্য পয়সনের রেঞ্জ হচ্ছে 0 থেকে হাফ। ধাতুর জন্য যে সকল ধাতব পদার্থ আমাদের আছে, ওই ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত 0 থেকে হাফ। অর্থাৎ ধাতব পদার্থের পয়সনের অনুপাত কী হয় না? ঋণাত্মক হয় না। আর ম্যাক্সিমাম ধাতুর ক্ষেত্রে এই পয়সনের অনুপাতটা 0.3 হয়। এখন কিভাবে মানগুলো এরকম হয়, কেন ঋণাত্মক হয় না, ঋণাত্মক কীভাবে হয়, যাদের হয় তাদের কীভাবে হয়, সেটা আমরা এখন আলোচনা করব। আগে বলে একটু বুঝছি কিনা, তাহলে আমার মাথায় দুইটা জিনিস সেট করে ফেলতে হবে। 1 নাম্বার কথা, পয়সনের অনুপাত মান হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। 2 নাম্বারের কথা, পয়সনের অনুপাত মাইনাস থেকে হাফের ভিতরে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে হতে পারবে না, এর বাইরে হতে পারবে না, এর বাইরে হতে পারবে না। বলো আমরা কথাটা বুঝছি কিনা, কথা বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো। এটা হচ্ছে পয়সনের অনুপাতের কনসেপ্ট। দেখো আমাদের সব কিছু আগের পড়া, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে জাস্ট তোমাদেরকে নতুন নতুন জিনিসটা পরিচয় করাই দিচ্ছি। বাট এখানে আহামরি আমাদের কঠিন কোনো কিছু নাই। ক্লিয়ার কি না? ওকে, যাক, তাহলে আমরা বুঝতে পারলাম পয়সনের অনুপাতটা কি।
এবার আসো আসল কাহিনী। ম্যাথ করতে গেলে তোমরা উড়া দুনা লেভেলের ঝামেলা করে ফেলবা, সেই জিনিসটা আমি আগে ক্লিয়ার করি। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তার আগে আমি কিছু জিনিস দিয়ে রাখি, এখানে লিখে রাখি কোন জিনিসটার মানে কি। প্রথম কথা, আমি যে এখানে লিখব সিগমা মানে হচ্ছে পয়সনের অনুপাত, আমি যে বাম পাশে লিখব সিগমা মানে হচ্ছে পয়সনের অনুপাত, সিগমা মানে হচ্ছে পয়সনের অনুপাত। এরপর আমি যে লিখব ছোটো হাতের এল মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, ছোটো হাতের এল মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। আর বড় হাতের এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য, বড় হাতের এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য। আমি যদি ছোটো হাতের ডি লিখি সেটা হচ্ছে ব্যাসের পরিবর্তন, তারটা হচ্ছে বৃত্তাকার সিলিন্ডারের মতো গোলাকার, তাহলে ব্যাসের পরিবর্তনটা হচ্ছে ছোটো হাতের ডি। আর আমরা বড় হাতের ডি দ্বারা মিন করতেছি ব্যাস, আদি ব্যাস, আদি ব্যাস। এরপর হচ্ছে আমরা ছোটো হাতের আর দ্বারা ছোটো হাতের আর দ্বারা যেটা মিন করতেছি সেটা হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন, ছোটো হাতের আর মানে হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন, ব্যাসার্ধের পরিবর্তন। আর যদি বলি বড় হাতের আর সেটা হচ্ছে আদি ব্যাসার্ধ, আদি ব্যাসার্ধ, আদি ব্যাসার্ধ। এবার এখানে একটা জিনিস বলে রাখি, পয়সনের অনুপাত এটা কিন্তু পজিটিভ নেগেটিভ হতে পারে। আদি দৈর্ঘ্য তো আদি দৈর্ঘ্যের একটা মান থাকবে, ব্যাসের একটা মান থাকবে, ব্যাসার্ধের একটা মান থাকবে। কিন্তু আমি যদি বলি ছোটো হাতের এল, আমি যদি বলি ছোটো হাতের ডি, আমি যদি বলি ছোটো হাতের আর, এদের ক্ষেত্রে কিন্তু কাহিনী আছে। এই যে সবগুলা, এগুলা কিন্তু সবগুলাই হচ্ছে পরিবর্তন, এগুলো সবগুলো কি পরিবর্তন। খেয়াল করো, এই পরিবর্তনটা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে হ্রাস। এই পরিবর্তনটা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে হ্রাস। এবার দেখো, বৃদ্ধি মানেই হচ্ছে ধনাত্মক আর হ্রাস মানেই হচ্ছে ঋণাত্মক। খুবই ইম্পর্টেন্ট কথা ম্যাথ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বৃদ্ধি মানে ধনাত্মক আর হ্রাস মানে হচ্ছে ঋণাত্মক। দেখো দৈর্ঘ্যের পরিবর্তন কয় রকম, দুই রকম। দৈর্ঘ্য বাড়তে পারে, দৈর্ঘ্য কমতে পারে, আমি টানতে পারি, আমি সংকুচিত করতে পারি। এর মানে আমি লম্বা করতে পারি, আমি তাকে খাটো কইরা দিতে পারি। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধি আর দৈর্ঘ্য হ্রাস দুইটা কিন্তু অপোজিট কাহিনী। ব্যাসার্ধ বৃদ্ধি, ব্যাসার্ধ হ্রাস অপোজিট কাহিনী। ব্যাসের বৃদ্ধি, ব্যাসের হ্রাস অপোজিট কাহিনী। সব বৃদ্ধিকে ধনাত্মক ধরলে হ্রাসকে ঋণাত্মক ধরতে হবে, বৃদ্ধিকে ধনাত্মক ধরলে হ্রাসকে ঋণাত্মক ধরতে হবে। কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা বলো। ওকে, এবার আসো আমাদের ম্যাথ করার পালা। ম্যাথে যখন করতে যাব আমার হাতে দুইটা মার্কার কেন আসলে কালা হবে না? এখন আমার ম্যাথ করার পালা, মার্কার দুইটা কেন হবে কালা? তাহলে আসো এদিকে একটু খেয়াল করে দেখি। তাহলে পয়সনের অনুপাত সিগমা ইকুয়ালস টু আমরা কি জানি? আমরা জানি হচ্ছে পয়সনের অনুপাত সিগমা মান হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন আমরা লিখব সিগমা ইকুয়ালস টু, এই যে দেখো পার্শ্ব বিকৃতি মানে কি? পার্শ্ব বিকৃতি মানে হচ্ছে এটা ব্যাসার্ধ দিয়ে হইতে পারে, ব্যাস দিয়ে হইতে পারে। আমরা দুইটা দিয়ে করতে পারি। পরীক্ষায় ব্যাস দেওয়া থাকলে ব্যাস দিয়ে করব, ব্যাসার্ধ দেওয়া থাকলে ব্যাসার্ধ দিয়ে করব, যা দেওয়া আছে তা দিয়ে করব, তাও আমরা রেখে আসবো না। তাহলে আমার মনে করো ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসের পরিবর্তন ডিভাইড বাই আদি ব্যাস। আর নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। আবার আমরা চাইলে এটাকে লিখতে পারি, আচ্ছা এই জিনিসটাকে আমরা লিখতে পারি এভাবে, সুন্দর করে সাজিয়ে লিখলে এভাবে লেখা যায় ডি বড় হাতের এল ডিভাইড বাই এল ছোট হাতের ডি। মানে বুঝছো তো, উপরে নিচে সুন্দরভাবে সাজিয়ে লিখলাম। আবার আমরা সিগমাটা ব্যাসার্ধ দিয়ে লিখতে পারি। পার্শ্ব বিকৃতি মানে ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইড বাই আদি ব্যাসার্ধ, আর দৈর্ঘ্য বিকৃতি মানে তো দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। এবার আসো
এবার আসো আমরা এখান থেকে সুন্দর করে লিখতে পারি আর বড় হাতের এল ছোট হাতের এল বড় হাতের আর। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, আমি যদি পয়সনের সূত্র এটা লিখি বা এটা লিখি, দুটা আমাদের জন্য ভুল। পয়সনের সূত্র এটা লিখা আর এটা লিখা ভুল। যদি আমি তাদেরকে করতে চাই নির্ভুল, একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এই মাইনাস চিহ্নটা কেন দেওয়া হয়েছে বিজ্ঞানী পয়সন বলে দিছে। আমি যদি নর্মালি পদার্থের ক্ষেত্রে চিন্তা করি, যে কোনো পদার্থের ক্ষেত্রে আমাদের প্রকৃতিতে ম্যাক্সিমাম দাতব পদার্থ, এই সকল দাতব পদার্থের ক্ষেত্রে চিন্তা করলে তাদের ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব কমে, পার্শ্ব বাড়লে দৈর্ঘ্য কমে, দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব কমে, পার্শ্ব বাড়লে দৈর্ঘ্য কমে। এর মানে এটা বাড়া মানে এটা কমা, এটা কমা মানে এটা বাড়া। এই জিনিসটা এরকম না, একটা আরেকটার বিপরীত এই জিনিসটা মিন করার জন্য এটা মাইনাস চিহ্ন বসে। আর রিপিট অ্যাগেইন, একটা আরেকটার বিপরীত এটা মিন করার জন্য মাইনাস চিহ্ন বসে। অনেকে এবার আমাকে বইলা বসবা, ভাই তাই তো দাঁত পথ থেকে তো পয়সনের উপর ঋণাত্মক হওয়ার কথা না, কেন সেটা আমি বুঝে দিচ্ছি। আগে বলো এতটুকু বুঝছি কিনা, পয়সনের অনুপাতে ঋণাত্মক চিহ্ন কেন বসানো হয়, এটা নিয়ে অনুধাবনমূলক কোয়েশ্চেন হয়। কেন পয়সনের অনুপাতে সূত্রের মধ্যে একটা মাইনাস চিহ্ন বসানো হয়? এই মাইনাস চিহ্ন কোনো মান বুঝায় না, এই মাইনাস চিহ্ন দ্বারা মিন করতেছে আমাদের একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। ওকে, এটা হচ্ছে পয়সনের সূত্র, আমরা এটা দিব সবসময়। এই যে এখানে মাইনাস চিহ্ন দেওয়া মানে এখানে মাইনাস চিহ্ন দেওয়া, এ মাইনাস চিহ্ন, এ মাইনাস চিহ্ন। এবার একটু ভালো করে খেয়াল করে দেখি, দেখি ধাতুর ক্ষেত্রে মনে করো ধাতুর ক্ষেত্রে ছোট হাতের এল মানে দৈর্ঘ্য বাড়ে। এই দৈর্ঘ্য বাড়লে তার আমি মনে করো ব্যাস দিয়ে করতেছি, ছোট হাতের ডি কি হয়, কমে। স্বাভাবিক, দৈর্ঘ্য বাড়লে ব্যাস কমে যাবে। তাহলে দৈর্ঘ্য বাড়লে যদি ব্যাস কমে, তাহলে পয়সন অনুপাতের সূত্র কি, সিগমা ইকুয়ালস টু মাইনাস, এই সূত্র হচ্ছে এটা, ডি ডিভাইডেড বাই এল। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি মাইনাস ডি এল ডিভাইড বাই এল ডি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এ মাইনাস, ভালো করে খেয়াল করো, এই ছোট হাতের ডি মানে ব্যাসের পরিবর্তন। ব্যাস কি হয়, কমে, এ কমে মানে হচ্ছে এটা নেগেটিভ। আর এল তো একটা ব্যাস, এটা দৈর্ঘ্য আদি ব্যাস, এগুলো তো অলওয়েজ ধনাত্মক। তাহলে বড় হাতের এল ধনাত্মক, বড় হাতের ডি ধনাত্মক, এটা তো অলওয়েজ ধনাত্মক। আর ছোট হাতের এল মানে কি, দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্য কি হয়, বাড়ে, দৈর্ঘ্য বাড়লে এটা প্লাস। তাহলে অ্যাকচুয়ালি দেখো এই মাইনাসে কি হয়ে যায়, প্লাসগুলো বাদ দাও, মাইনাসে প্লাস হয়ে যায়, এর মানে পজিটিভ। একটা জিনিস খেয়াল করছো, একটা ধাতু নিলাম, যেই ধাতুর ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়লে ব্যাস কমে যায়, এটা হচ্ছে ধাতুর সাধারণ বৈশিষ্ট্য। তার দৈর্ঘ্য বেড়ে গেলে ব্যাস কমে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাইনাসে প্লাস হয়ে পয়সন অনুপাত ধনাত্মক হয়ে যাচ্ছে। ওই কারণে বলছিলাম পয়সনের অনুপাত ধাতুর ক্ষেত্রে ধনাত্মক। কথা ক্লিয়ার কিনা? তাহলে ধাতুর ক্ষেত্রে ধনাত্মক কেন হয়েছে, কারণ এ মাইনাসে প্লাস হয়ে গেছে। একইভাবে এটা যখন কমে, আমি যদি বলি এল কমে ডি বাড়ে, তাহলে এল কমলে এ মাইনাস। এবার দেখো ডি বাড়ে, মানে হচ্ছে ধনাত্মক, এল কমে মানে হচ্ছে ঋণাত্মক। আর ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, এগুলো অলওয়েজ ধনাত্মক। তাহলে দেখো মাইনাসে আবার প্লাস হয়ে যাচ্ছে, এর মানে পজিটিভ। এর মানে তুমি যেমনি ক্যালকুলেশন করো, ধাতুর ক্ষেত্রে পয়সনের অনুপাত ধনাত্মক, বুঝছি না? কেন বুঝছি তো, যাদের ক্ষেত্রে ঋণাত্মক হয় তাদের ক্ষেত্রে কী হয় আমি একটু পরে বলতেছি, আগে তো এটা বুঝছি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ধাতুর ক্ষেত্রে কেন ধনাত্মক, কারণ এল বাড়লে ডি কমে, দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব কমে, পার্শ্ব কমলে দৈর্ঘ্য বাড়ে। তাহলে এই কারণে আসলে পয়সনের অনুপাত ধনাত্মক হয়ে যায়। কেন? মাইনাসে প্লাস হয়ে যায়। এবার আমরা সুন্দর করে ম্যাথ করার ক্ষেত্রে একটু বুঝছি কি না, এই যে জায়গা মতো চলে আসছে। ওকে, তাহলে এতটুকু যদি আমরা বুঝে থাকি, এবার আমি একটু মুছে দিলে কি হচ্ছে দেখো। এবার আমরা যে কাজটা করব, হ্যাঁ, আমরা সুন্দর করে একটা লাইন লিখে দিব। আমরা এই লাইনটা লিখে রাখবো,
যে সকল পদার্থের ক্ষেত্রে যে সকল পদার্থের ক্ষেত্রে যে সকল পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব কমে দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব কমে কমা দৈর্ঘ্য কমলে পার্শ্ব বাড়ে দৈর্ঘ্য কমলে পার্শ্ব বাড়ে তাদের ক্ষেত্রে পয়সনের অনুপাত ধনাত্মক তাদের ক্ষেত্রে পয়সনের অনুপাত ধনাত্মক এবার আসি ম্যাথের জন্য আমাদের সূত্র আছে দুইটা একটা আছে সিগমা ইকুয়ালস টু হচ্ছে আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে মাইনাস চিহ্ন ডিএল ডিভাইডেড বাই এল ডি এটা হচ্ছে আমার একটা সূত্র তাই না? হ্যাঁ, অথবা আমরা লিখতে পারি মাইনাস আর এল ডিভাইড বাই এল আর আরেকটা আমরা লিখবো হচ্ছে এভাবে সিগমা ইকুয়ালস টু ডিএল এল ডি আর এল এল আর। একটা জিনিস খেয়াল করো, এইখানে আমরা কোনো মাইনাস চিহ্ন দিই নাই এক্ষেত্রে আমরা জানি হচ্ছে দেখো তুমি মাইনাস দাও আর না দাও ফাইনাল আনসারটা কী আসবে? ধনাত্মক। ওই কারণে যদি আমরা এই সূত্র ব্যবহার করি পরীক্ষায় যদি আমরা মাইনাস ছাড়া ব্যবহার করি তাহলে কে ধনাত্মক কে ঋণাত্মক দেখা দরকার নাই, সবাই ধনাত্মক। পরীক্ষায় যদি আমরা এই সূত্র ব্যবহার করি সবাই ধনাত্মক, এই কেসের ক্ষেত্রে একটা বাড়লে আরেকটা কমে। আর যদি আমরা এই সূত্র করি তাহলে যে বাড়ে সে হচ্ছে ধনাত্মক, যে কমে সে হচ্ছে ঋণাত্মক। সিম্পল হিসাব। যদি আমি পরীক্ষায় এই সূত্র ব্যবহার করি তাহলে ধনাত্মক ঋণাত্মকের কোনো টেনশনই নাই। ওই কারণে দেখবা তোমার বইতে দেখবা একটা বাড়লে আরেকটা কমে এই সকল ম্যাথের ক্ষেত্রে কোনো চিহ্ন ছাড়া সরাসরি করে দিছে। অনেকে আমাকে পরে প্রশ্ন করবে ভাইয়া তাহলে বইতে কি ভুল করছে? না, বইতে ভুল করে নাই। যেহেতু তোমার দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব কমবে বা দৈর্ঘ্য কমলে পার্শ্ব বাড়বে এই সকল ক্ষেত্রে যেহেতু পয়সনের অনুপাত ধনাত্মকই আসে ওই কারণে কোনো চিহ্ন না দিয়ে সরাসরি করে ফেলে, সেই ক্ষেত্রেও কোনো ভুল নাই, করা যাবে। আর যদি তুমি চিহ্ন দিয়ে করতে চাও তাহলে এখানে মাইনাস চিহ্ন দিলে এই দুইটার মধ্যে একটা ধনাত্মক একটা ঋণাত্মক হবে, একটা বাড়লে আরেকটা কমে, অথবা এই দুইটার মধ্যে একটা বাড়লে আরেকটা কমবে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক হবে, যার কারণে ফাইনাল আনসারটা ধনাত্মক হবে। ব্যাপারটা আশা করি আমি বুঝাইতে পারছি। যেমন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই এক্সাম্পল যদি দিতে যাই তাহলে লিখি কোনো তারের দৈর্ঘ্য 5 মিটার ও ব্যাসার্ধ 0.3 মিটার। তারটিকে বল প্রয়োগে 0.1 মিটার লম্বা করলে তার ব্যাসার্ধ 0.0002 মিটার কমে যায়। আমি কিন্তু মানগুলো আন্দাজে দিচ্ছি। পয়সনের অনুপাত কত? পয়সনের অনুপাত কত আমি মানগুলো কিন্তু আন্দাজে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোনো তারের দৈর্ঘ্য 5 মিটার, তাহলে তুমি বুঝতে পারতেছ দৈর্ঘ্য 5 মিটার ব্যাসার্ধ 0.3 মিটার। এর মানে দৈর্ঘ্যের মান হচ্ছে L হচ্ছে 5 মিটার আর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের R 0.3 মিটার।
এবার তোমাকে বলা হলো তারটিকে বল প্রয়োগ করলে 0.1 মিটার লম্বা করলে, তাহলে 0.1 মিটার কী করব, লম্বা করব। তাহলে ছোট হাতের L ইকুয়ালস টু 0.1 মিটার। তাহলে তার এত মিটার লম্বা করলে তার ব্যাসার্ধ এতটুকু কমে যায়, তাহলে ব্যাসার্ধ কমে আর ইকুয়ালস টু -0.002 মিটার, এতটুকু কমে যায়। মাইনাস দিছি কেন, কারণ এটা কমে যায়, মাইনাস দিছি কারণ এটা কমে যায়। তাহলে পয়সন অনুপাত সিগমা ইকুয়ালস টু কী হবে, মাইনাস আমরা বলতে পারি হচ্ছে ডি, আমরা বলতে পারি হচ্ছে মাইনাস আর এল ডিভাইড বাই এল আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস আর এর মানটা হচ্ছে -0.002 ইন্টু এল এর মান হচ্ছে 5, আর এদিকে 0.1 ইন্টু এটার মান হচ্ছে 0.3। ক্যালকুলেশন করে যা পাবা তা। আর আরেকটা প্রসেস হচ্ছে মাইনাস চিহ্ন ইউজ করবোই না, আর সেকেন্ড প্রসেসটা হচ্ছে মাইনাস চিহ্ন ইউজ করবো না, এখানে কোনো মাইনাস দিব না, এখানেও দিব না, এখানেও দিব না, এখানেও দিব না, শেষ। তুমি যেটা ইচ্ছো ওইটা করো, দুই ক্ষেত্রে সেম আনসার আসবে। এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? ফারিয়া ইয়াসমিন তাহা, গুলে ফেলার কি আছে? সিম্পল হচ্ছে পয়সন অনুপাত হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন আমি যদি চিহ্ন বিবেচনা করি, তাহলে এখানে যখন মাইনাস চিহ্ন দিলা, এখানে তোমাকে চিহ্ন চিন্তা করতে হবে, বাড়লে ধনাত্মক কমলে ঋণাত্মক। আর তুমি যদি চিন্তা করো যে না ভাই আমি চিহ্নের ব্যাপারটা মাথায় আনবো না, তখন হচ্ছে সরাসরি করে দিলাম সবাই ধনাত্মক, আনসার ধনাত্মকই আসবে। যেমন এখানে যখন আমি বললাম ব্যাসার্ধ কমে যায়, এ কমা মান হচ্ছে ঋণাত্মক, ওই কারণে এখানে ঋণাত্মক বসছে, আর এখানে আমার একটা মাইনাস চিহ্ন, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছিলো। আর যখন আমি চিন্তা করতেছি চিহ্নের ব্যাপারটা আমি মাথায় আনবো না, তখন তো সব কোনো চিহ্নই আসতেছে না, ডাইরেক্ট আমাদের আনসার ধনাত্মক চলে আসবে। আর আমার মানগুলো ঠিক আছে কিনা আমি জানি না, তুমি মান বসাই দেখবা। পয়সন অনুপাত কিন্তু -1 থেকে হাফের বাইরে হইতে পারে না, এর বাইরে হইলে আমার মানগুলো চেঞ্জ করতে হবে। মানে আমি তো জাস্ট আন্দাজে মান দিছি, আমি তো হিসাব করে দিই নাই। তাহলে আমাদের পয়সনের অনুপাত আসবে কেমন, ধনাত্মক। এখন তোমার এখানে যেমন এখান থেকে আমার আনসারটা আসবে ধনাত্মক। এবার একটু ব্যাপারটা হচ্ছে কি জানো, এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি আমাকে এখন যে ম্যাথগুলো করাচ্ছেন বা যেই কনসেপ্ট বলছেন এখানে পয়সনের অনুপাত ধনাত্মক, কিন্তু আপনি একটু আগে বলছিলেন পয়সনের অনুপাত -1 থেকে হাফ, এর মানে পয়সনের অনুপাত ঋণাত্মকও হইতে পারে। বাট আপনি তো অলরেডি বলে দিছেন যে দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব কমে, দৈর্ঘ্য কমলে পার্শ্ব বাড়ে, এই সকল ক্ষেত্রে পয়সনের অনুপাত হচ্ছে ধনাত্মক। তাহলে পয়সনের অনুপাত ঋণাত্মক কখন হয়? ব্যাপারটা মাথায় এরকম আসে না ভাই, পয়সনের অনুপাত ঋণাত্মক কখন হয়, পয়সনের অনুপাত ঋণাত্মক কখন হয়, এই ব্যাপারটা আসতে পারে না। আচ্ছা, এবার আসো আমরা পয়সনের অনুপাত ঋণাত্মক করি। এই আমি বুঝলাম না, কে বলতেছে গুলাই ফেলতেছে? এই দেখো সিগমা ইকুয়ালস টু কি, পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। তুমি একটা চিহ্ন বিবেচনা করে ক্যালকুলেশন করতে পারো, আর একটা হচ্ছে চিহ্ন ছাড়া ক্যালকুলেশন করতে পারো। তাহলে চিহ্ন বিবেচনা না করলে ডাইরেক্ট সূত্র ডি বাই ডি এল বাই এল, অথবা আমরা আর বাই আর এল বাই এল, সবাই ধনাত্মক, শেষ, সবাই ধনাত্মক। আর যদি তুমি চিহ্ন বিবেচনা করো মাইনাস ডি ডিভাইড বাই ডি এল ডিভাইড বাই এল মাইনাস আর ডিভাইড বাই আর এল ডিভাইড বাই এল, তাহলে এই সকল ক্ষেত্রে দেখা যাবে তোমার এই যে এটা বাড়লে এটা কমে, এই দুইটার মধ্যে যে কোনো একটা ঋণাত্মক হবে, তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা ঋণাত্মক হবে, তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। কেন? কারণ বলেই দিছি এটা বাড়লে এটা কমে, এটা কমলে এটা বাড়ে। দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব কমে, দৈর্ঘ্য কমলে পার্শ্ব বাড়ে। একটা বাড়ে মানে ধনাত্মক, আর একটা কমে মানে ঋণাত্মক। তাহলে এই মাইনাস আর এখানে দুইটার যে কোনো একটা মাইনাস হবে, যে কোনো একটা হবে, দুইটা না, যে কোনো একটা মাইনাস হবে, তখন অটোমেটিকলি আমার আনসারটা ধনাত্মক চলে আসতেছে। গুলানোর কি আছে? আরে বাবা আমি বললাম হচ্ছে ব্যাপারটা কি, দেখো
পয়সনের অনুপাতের সূত্র হচ্ছে এটা। এখন আমরা জানি যাদের ক্ষেত্রে একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে, মানে দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব কমে, দৈর্ঘ্য কমলে পার্শ্ব বাড়ে, যেটা আমরা ফিজিক্যালি দেখি আমাদের চারপাশে ধাতুগুলো এরকমই, একদিকে বাড়লে আরেকদিকে কমে যায়। এই সকল ক্ষেত্রে পয়সনের অনুপাত অলওয়েজ ধনাত্মক। যেহেতু অলওয়েজ ধনাত্মক, ওই কারণে আমরা এটা দিয়ে শর্টকাট করে ফেলতে পারি। আর যদি তুমি চিন্তা করো ভাই আমি কিচ্ছু করবো না, আমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো, হ্যাঁ করো, সমস্যা নেই। এখানে তুমি এই ফর্মুলা ইউজ করবা, তুমি দেখবা যেটা বাড়বে সেটা ধনাত্মক, যেটা কমবে সেটা ঋণাত্মক। তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই। আসল সূত্র এটা, এই জিনিসটা বাড়ছে মানে ধনাত্মক, এই জিনিসটা কমছে মানে ঋণাত্মক। ক্যালকুলেশন করে যা আসে আনসারটা ধনাত্মকে আসবে, আনসারটা ধনাত্মকে আসবে। এটা বুঝছি কিনা বলো? ভাই আমি ব্যাপারটা বলতেছি হচ্ছে পয়সনের অনুপাত ধনাত্মক আসবে তখন যখন একটা বাড়লে আরেকটা কমে যায়। থিঙ্কিংটা হচ্ছে এটা, দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব কমে, দৈর্ঘ্য কমলে পার্শ্ব বাড়ে। এই কনসেপ্টের ক্ষেত্রে পয়সনের অনুপাত হচ্ছে আমাদের ধনাত্মক হবে, ধনাত্মক হবে। আমি সেই জিনিসটাই দেখাইছি। কাদের ক্ষেত্রে ঋণাত্মক হবে সেটা আমি তো দেখাইনি এখনো। এই তোমরা আবার এটা দিয়ে ধাতু ও ধাতুর পার্থক্য কেন যাচ্ছ? আমি বলছি ম্যাক্সিমাম ধাতব পদার্থের ক্ষেত্রে এই কনসেপ্টটা অ্যাপ্লাই হয়, ওই কারণে ধাতুর ক্ষেত্রে দেখতে এরকম হয়। এখন আমাদের জগতের ম্যাক্সিমাম পদার্থের ক্ষেত্রে আমাদের এটাই হয়, জগতের ম্যাক্সিমাম পদার্থের ক্ষেত্রে এটা হয়। ব্যতিক্রম যেটা সেটা আমি এখন দেখাচ্ছি। জগতের ম্যাক্সিমাম পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত ধনাত্মক, বাট অল্প কিছু পদার্থের ক্ষেত্রে, স্পেশাল পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত ঋণাত্মক হয়। তো যে ক্ষেত্রে ঋণাত্মক সেটা আমি দেখাচ্ছি। ভাইয়া ম্যাথে কি দুইটাই? না না না, ম্যাথে তো তুমি যে কোনো একটা করবা। ম্যাথে তুমি এটা করো এটা করো তোমার ব্যাপার, আমি তো দুইটাই দেখাই দিছি, আমি দুইটাই দেখাই দিছি। তুমি চিহ্নের ঝামেলা নিবা কি নিবা না সেটা তোমার ব্যাপার। তবে এই দুইটার মধ্যে যে কোনোটাই করা যাবে কখন? যদি একটা বাড়লে আরেকটা কমে। আর তোমাদের সিলেবাসে এটাই আছে, একটা বাড়লে আরেকটা কমে। প্রশ্ন সবসময় এরকমই হয়, একটা বাড়লে আরেকটা কমে। তুমি দুইটাই এখানে করবা, আমি তো দুইটা প্রসেস দেখাই দিছি, যার যেটা ইচ্ছে সে সেটা করবে। আচ্ছা, এবার আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, পয়সনের অনুপাত কখন ঋণাত্মক হয়? পয়সনের অনুপাত কখন ঋণাত্মক হয়? তাহলে ব্যাপারটা একটু খেয়াল করে দেখি। দেখো আমি বলি, এই সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। পয়সনের অনুপাত, সবাই এদিকে তাকাও। পয়সনের অনুপাত, এই পয়সনের অনুপাত দুই প্রকারের হইতে পারে। এই চারটা প্রয়োজনে তোমরা লিখে রাখবা। দুই প্রকারের হইতে পারে, একটা হচ্ছে ধনাত্মক, আরেকটা হচ্ছে ঋণাত্মক। এবার আসো, তাহলে পয়সনের অনুপাত দুই প্রকারের হইতে পারে, হয় ধনাত্মক অথবা ঋণাত্মক। এবার ধনাত্মক হোক ঋণাত্মক হোক ফর্মুলা একটাই, সিগমা ইকুয়ালস টু মাইনাস ডি ডিভাইডেড বাই ডি এল ডিভাইডেড বাই এল, অথবা মাইনাস আর ডিভাইডেড বাই আর এল ডিভাইড বাই এল। পরীক্ষায় ব্যাসার্ধ দেওয়া থাকলে ব্যাসার্ধটা ইউজ করব, ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধটা ইউজ করব। এখানেও সেম, সিগমা ইকুয়ালস টু মাইনাস ডি ডিভাইডেড বাই ডি এল ডিভাইড বাই এল, অথবা মাইনাস আর ডিভাইড বাই আর এল ডিভাইড বাই এল। এবার এই ক্ষেত্রে মানটা ধনাত্মক আসবে। ব্যাপারটা খেয়াল করো, এই মানটা কেন ধনাত্মক আসবে? এই মানটা ধনাত্মক আসবে, ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো, এল ধনাত্মক হলে ডি অথবা আর এরা হবে ঋণাত্মক, কারণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে ব্যাসার্ধ বলো ব্যাস বলো সেটা কমে যাবে। অথবা এল যদি ঋণাত্মক হয়
তাহলে ডি আর এরা হবে ধনাত্মক। এর মানে কি এল ধনাত্মক কথাটার মানে কি, এর মানে দৈর্ঘ্য বাড়ে, দৈর্ঘ্য বাড়লে ডি অথবা আর ঋণাত্মক মানে পার্শ্ব কমে, দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব কমে। আর এই কথাটার মিনিং হচ্ছে এল নেগেটিভ মানে দৈর্ঘ্য কমে, দৈর্ঘ্য কমে, আর দৈর্ঘ্য কমলে ডি অথবা আর পজিটিভ মানে পার্শ্ব বাড়ে। এবার তুমি ম্যাথ করো, কিভাবে ম্যাথ করবা, ফর্মুলায় এটা। এবার তোমার দেখবা প্রশ্নের মধ্যে বলা হয়েছে দৈর্ঘ্য বাড়ে বললে ব্যাস কমে বলবে অথবা ব্যাসার্ধ কমে বলবে, আর দৈর্ঘ্য কমে বললে ব্যাস অথবা ব্যাসার্ধ বাড়ে বলবে। অর্থাৎ এই দুইটার মধ্যে যে কোনো একটা পজিটিভ অন্যটা নেগেটিভ হবে। তখন যাইয়ে কী হবে, এই মাইনাসে মাইনাসে অথবা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ওই কারণে পয়সন অনুপাত ধনাত্মক আসবে। এটা হচ্ছে মোস্ট কমন। কারণ আমরা সকল পদার্থের ক্ষেত্রে, আমি যদি কোনো একজনকে জিজ্ঞেস করি, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি এই তোমরা বলো তো একটা বস্তুকে টানলে লম্বা হয়, তাহলে পাশে কি হয়, সবাই দাঁড়াইয়া বলবে পাশে আমাদের চিকন হয়। একটা বস্তুকে ধাক্কা দিলে সংকুচিত হয়, পাশে কি হয়, সবাই বলবে বড় হয়। এটা হচ্ছে আমাদের চোখে দেখা জিনিস। কিন্তু এবার দেখো, এবার পয়সনের অনুপাত ঋণাত্মক হওয়া মানে কি, এই পয়সনের অনুপাত ঋণাত্মক হওয়া মানে কি, এই পয়সনের অনুপাত ঋণাত্মক হওয়া মানে হচ্ছে এল পজিটিভ হলে ডি অথবা আর এরাও পজিটিভ। তাহলে কি হবে দেখো তো, এটাও পজিটিভ, তাহলে তো প্লাসে মাইনাসে মাইনাসই হবে, পয়সনের অনুপাত ঋণাত্মক। এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ হওয়ার কারণে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, বাট এখানে এটাই থাকবে। অথবা এল যদি নেগেটিভ হয় ডি অথবা আর এরাও নেগেটিভ হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এর মানে কি, এল পজিটিভ মানে হচ্ছে দৈর্ঘ্য বাড়ে, দৈর্ঘ্য বাড়লে ডি অথবা আর মানে পার্শ্বে পজিটিভ মানে বাড়ে, পার্শ্বও বাড়ে, দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব বাড়ে। আর এটার মানে হচ্ছে দৈর্ঘ্য কমলে পার্শ্ব কমে। ব্যাপারটা এরকম না? তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে সকল বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব কমে, সিম্পল, তাদের ক্ষেত্রে এল পজিটিভ, দৈর্ঘ্য বাড়ে পার্শ্ব কমে, ডি অথবা আর যেটাই হোক নেগেটিভ। অথবা দৈর্ঘ্য কমে বললে দৈর্ঘ্য কমে নেগেটিভ, আর পার্শ্ব বাড়ে মানে ডি অথবা আর হচ্ছে পজিটিভ। এই সকল ক্ষেত্রে পয়সন অনুপাত তুমি এখানে মান বসায় দেখো, অটোমেটিক আনসারটা ধনাত্মক আসবে। আর যদি বলা হয় দৈর্ঘ্য বাড়লে পার্শ্বও বাড়ে, এর মানে এটাও পজিটিভ, দৈর্ঘ্য কমলে পার্শ্বও কমে, এটাও নেগেটিভ। এবার মান বসায় দেখো, আনসার নেগেটিভ আসবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে কি, যে সকল পদার্থের ক্ষেত্রে একটা বাড়লে আরেকটা কমে তাদের ক্ষেত্রে পয়সন অনুপাত ধনাত্মক, আর যাদের ক্ষেত্রে দুইটাই বাড়ে অথবা দুইটাই কমে তাদের ক্ষেত্রে পয়সন অনুপাত ঋণাত্মক। এবং এটা হচ্ছে মোস্ট কমন, আর এটা হচ্ছে রেয়ার কেস, খুব একটা দেখা যায় না, এটা রেয়ার কেস, খুব একটা দেখা যায় না। এবার বলো বুঝছো কিনা, আমি তোমরা বোঝার জন্যই আবার এইভাবে বলছি, না হয় আমি এটা আবার বলতাম না। এবার বলো ব্যাপারটা আমরা ক্লিয়ার কিনা। এক কথায় পয়সনের অনুপাতের সূত্র হচ্ছে এটা। এই সূত্রে আমাদের ছোট হাতের ডি, ছোট হাতের এল, ছোট হাতের আর, ছোট হাতের এল এরা বাড়তেও পারে কমতেও পারে, ওই কারণে এদের মান ধনাত্মক হইতে পারে ঋণাত্মকও হইতে পারে। বাড়লে ধনাত্মক, কমলে ঋণাত্মক। ম্যাক্সিমাম পদার্থের ক্ষেত্রে একটা বাড়লে আরেকটা কমে, একটা ধনাত্মক হলে আরেকটা ঋণাত্মক হয়, যার কারণে আনসারটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। কারণ এখানে একটা মাইনাস, দুইটার মধ্যে যে কোনো একটা মাইনাস, এখানে একটা মাইনাসে মাইনাসে প্লাস। আর কিছু স্পেশাল পদার্থ আছে যাদের ক্ষেত্রে এমন হয় না, যাদের ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়লে প্রস্থ বাইরে যায়। মানে ব্যাপারটা শুনতে একটু বিদগুড়ে দেখা যায় না, আমি ব্যাখ্যা করে দিব। শুনতে একটু বিদগুড়ে লাগলেও আসলে হয়, দৈর্ঘ্য বাড়লো
প্রস্থ বাইরে গেল, দৈর্ঘ্য কমলো, প্রস্থ কমে গেল। তাদের ক্ষেত্রে এটা রেয়ার কেস, তাদের ক্ষেত্রে দেখা যায় এটা বাড়লে এটাও বাড়ে, এটা কমলে এটাও কমে, লিটারালি আমাদের পয়সন অনুপাত নেগেটিভই থেকে যায়। তাহলে আমাদের পয়সন অনুপাত কী হয়? পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিবে একটু ক্লিয়ার কিনা বলো, একটু ক্লিয়ার কিনা বলো। একটু বুঝছি কি না? আচ্ছা, সবাই বলতেছে নেগেটিভের জন্য একটা এক্সাম্পল দিলে ভালো হবে। নেগেটিভের জন্য একটা রাবার এক্সাম্পল দিই। অ্যান্টি রাবার এটার কিন্তু পয়সন অনুপাত নেগেটিভ। অ্যান্টি রাবার বলা হয়। এগুলো তোমাদের মানে মেইনলি তোমাদের সিলেবাসে এভাবে ডিপলি নেই, সো আমি তাও তোমরা নাম বলার জন্য বলছি। অ্যান্টি রাবার এর আচ্ছা এভাবে বলি, 5 মিটার দৈর্ঘ্যের একটি অ্যান্টি রাবার পদার্থের দৈর্ঘ্য প্রসারণ 0.1 মিটার হলে তার ব্যাস 0.04 মিটার হ্রাস পায়। প্রসারণ হলে এত মিটার বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এর মানে দৈর্ঘ্য প্রসারণ হয়, ব্যাসও বৃদ্ধি পায়। বস্তুটির আদি ব্যাস মনে করো আমরা দিতে পারি হচ্ছে 2 মিটার। আন্দাজে দিচ্ছি আমি, মানগুলো কিন্তু আন্দাজে দিচ্ছি। বস্তুটির আদি ব্যাস হচ্ছে 2 মিটার। এখন তোমাকে বলা হলো পয়সনের অনুপাত কত? পয়সনের অনুপাত কত? তো তুমি পয়সন অনুপাত জানো হচ্ছে -d/d L/L, এটা হচ্ছে সূত্র। তাহলে -dL/L/d। এখন হচ্ছে -d মানে হচ্ছে ব্যাসের পরিবর্তন। এখন তোমার এখানে ব্যাস এত মিটার বৃদ্ধি মানে কি? ধনাত্মক। তাহলে ব্যাসের পরিবর্তন ধনাত্মক, প্লাস দেওয়ার দরকার নেই, 0.04 ইন্টু এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য ছিল 5 মিটার, এটা তো অলওয়েজ ধনাত্মক। আর ছোট হাতের এল মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তনটা হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ মান হচ্ছে ধনাত্মক 0.1 ইন্টু আদি ব্যাস ছিল হচ্ছে 2 মিটার 2। এবার ক্যালকুলেশন করলে তুমি মাইনাস সামথিং কিছু একটা পাবা।
এবার তোমার প্রশ্ন হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে দেখো, ওই ব্যাপারটা হচ্ছে এরকম, দৈর্ঘ্য যখন প্রসারিত হচ্ছে ব্যাসও কিন্তু বাড়তেছে। ইন জেনারেল কেস আমার কি হওয়ার কথা ছিল, দৈর্ঘ্য বাড়লে ব্যাস কমার কথা ছিল, কিন্তু অ্যান্টি রাবার পদার্থ যেগুলা এদের ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়লে আমাদের ব্যাসটা কি হয়ে যায়, বেড়ে যায়। এটা কেন বাড়ে সেটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে তার ইন্টারনাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা পদার্থের ভিতরে তার একটা ন্যানো স্ট্রাকচার আছে, এগুলো হচ্ছে আমাদের আসলে এগুলো আমাদের কাজ, আমরা ইঞ্জিনিয়াররা আমাদের বিশেষ করে এগুলা মেকানিক্যাল আর মেটালার্জি ইঞ্জিনিয়ার যারা তাদের কাজ। আমি তাও ছোট্ট করে একটু বলি, মনে করো কোনো একটা পদার্থের স্ট্রাকচারটা দেখতে এরকম, মানে আমি জাস্ট দেখাচ্ছি আর কি, মানে মনে করো কোনো একটা পদার্থের ভিতরে তার ভিতরগত স্ট্রাকচারটা দেখতে এরকম, তার ভিতরগত স্ট্রাকচারটা দেখতে এরকম, তার ভিতরগত যে স্ট্রাকচার সেটা দেখতে এরকম। একটা পদার্থের ভিতরের স্ট্রাকচার মানে হচ্ছে এগুলো খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। আমাদের আমরা ল্যাবে বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি, তো বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করলে দেখা যায় তাদের স্ট্রাকচার নিয়ে আমাদের কাজ করতে হয়। সো এগুলো হচ্ছে বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা মাইক্রোস্কোপে তাদের আকৃতিগুলো দেখি আর কি, ওগুলা দেখা যায়। সো আমি আন্দাজে একটা দিচ্ছি, মনে করো যে কোনো একটা পদার্থের ক্ষেত্রে এরকম এরকম মানে এরকম পেঁচানো, এরকম পেঁচানো, এরকম পেঁচানো একটা স্ট্রাকচার। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এদেরকে এক্ষেত্রে তুমি যদি দৈর্ঘ্যটাকে বাড়াই দাও, মানে এই দিকে বল প্রয়োগ করে মনে করে এটাকে বাড়াই দিলা, এই দিকে যখন বাড়াই দিবা বস্তুটা প্রসারিত হবে। কোনো একটা বস্তু প্রসারিত হলে সে কি করবে তা ডিপেন্ড করে তার ভিতরের স্ট্রাকচারের উপর। এখন তার ভিতরের স্ট্রাকচার তো পেঁচানো পেঁচানো, এক একজনের জন্য এক এক রকম। তাহলে তার ভিতরের স্ট্রাকচার যেহেতু পেঁচানো পেঁচানো, অন্যান্য পদার্থে যেহেতু দাতবের ক্ষেত্রে কি থাকে, এরকম গোলকের মতো থাকে, গোলকের মতো। তাহলে মনে করো শুরুতে ছিল এরকম, ধাতুর ক্ষেত্রে মনে করো এরা শুরুতে ছিল এরকম, ধাতুর ক্ষেত্রে শুরুতে ছিল এরকম। তুমি যখন তাকে টেনে লম্বা করলা তখন ভিতরের স্ট্রাকচারটা হয়ে গেল এরকম, এই গোল গোল জিনিসগুলো এরকম লম্বাটা হয়ে গেল, যার কারণে কি হলো, এদিকে বেড়ে গেল, এদিকে কমে গেল। কিন্তু এই স্ট্রাকচারের ক্ষেত্রে কি হবে, তুমি যখন টেনে লম্বা করলে একটা প্যাঁচ খুলে গেল না, প্যাঁচ যখন খুলে গেল অটোমেটিক সে এদিকেও বাড়বে, প্যাঁচ খুলে যাওয়ার কারণে এদিকেও বাড়বে। ব্যাপারটা বুঝছো তো, মানে সে এইদিকেও বেড়ে যাবে, এদিকেও বেড়ে যাবে। আবার যদি তুমি এইদিকে ধাক্কা দাও প্যাঁচটা আরও পেঁচানো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন দেখা যাবে দুই দিকে কমে যাবে। এরা হচ্ছে রেয়ার কেস, এদেরকে আমরা অ্যান্টি রাবার বলি, আরও বিভিন্ন ধরনের আমাদের ম্যাটেরিয়ালস আছে। সো এই সকল ম্যাটেরিয়াল আসলে দেখো এগুলো তোমাদের সিলেবাসের অংশ না, আমি জাস্ট তোমাদের বুঝে সুবিধার্থে বলতেছি। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে মাথায় রাখতে হবে পয়সন অনুপাত ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তোমাদের সিলেবাসে শুধু ধনাত্মকটাই আছে, ঋণাত্মকটা শুধু তোমাদেরকে মুখে মুখে মনে রাখতে হবে যে মাইনাস এত থেকে এত রেঞ্জের ভিতর হইতে পারে। কিন্তু কাদের ক্ষেত্রে ঋণাত্মক হয়, যাদের ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়লে আমাদের ব্যাস বা ব্যাসার্ধ পার্শ্ব বেড়ে যায়, দৈর্ঘ্য কমলে পার্শ্বও কমে যায়। কিন্তু জেনারেল কেস, আমি বারবার বলতেছি, জেনারেলি পদার্থের ক্ষেত্রে এরকম কি থাকে, স্ট্রাকচারটা এরকম বৃত্তাকার স্ট্রাকচার থাকে। যখন তুমি তাকে টেনে লম্বা করলা তখন এই যে মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই ক্ষেত্রে এটা ছিল এরকম গোল, তুমি যখন টানলা তখন তার স্ট্রাকচারটা এরকম হয়ে গেল, এরকম লম্বাটা হয়ে গেল। এর মানে কি, পাশে সংকুচিত হয়ে গেছে, লম্বায় বেড়ে গেছে। এরকম সবার ক্ষেত্রে হয়ে হয়ে সে আমার ওই দৈর্ঘ্যে লম্বা হয়ে গেল, পাশে কমে গেল। কিন্তু যারা আমার অ্যান্টি রাবার ম্যাটেরিয়াল বা আরও এরকম অক্সিলিক ম্যাটেরিয়াল আছে, আরও কিছু ম্যাটেরিয়ালস আছে, তো এগুলো বাংলা কি আমি নিজেও জানি না। সো ব্যাপারটা হচ্ছে ওদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তুমি এই দিকে যখন টানলা এইদিকে অটোমেটিক বেড়ে যাবে, ভিতরে পেঁচানো থাকে, প্যাঁচগুলো খুলে গেলে চারিদিকে প্রসারিত হয়ে যায়। ওই তাদের ক্ষেত্রে যাইয়া পয়সন অনুপাত নেগেটিভ হয়ে যায়, কারণ পয়সন অনুপাত পজিটিভ হতে হলে এখানে একটা মাইনাস আছে, ভিতরে একটা মাইনাস আসতে হয়। ভিতরে একটা মাইনাস তখনই আসবে যখন একটা বাড়লে আরেকটা কমলে, একটা কমলে আরেকটা বাড়বে। কিন্তু যখনই দেখা যাচ্ছে দুইটাই বাড়ে বা দুইটাই কমে, তখন আমাদের এই মাইনাসটা থেকে যায়। এই সকল ক্ষেত্রে পয়সন অনুপাত ঋণাত্মক হয়। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? ফাতেহা নীলা, বুঝছি, কিন্তু এগুলো কোয়েশ্চেনে বলে দিবে, এক্স্যাক্টলি তোমাদেরকে কোয়েশ্চেনে এগুলো বলে দিবে। এবার অনেকে প্রশ্ন করে, ভাইয়া মনে করেন আমাকে পরীক্ষা কোয়েশ্চেন করা হলো, এটা ম্যাথ দেওয়া হলো পয়সনের অনুপাত থেকে, কিন্তু প্রশ্নের মধ্যে ক্লিয়ার করে নাই, প্রশ্নের মধ্যে জাস্ট এটা বলছে দৈর্ঘ্যের পরিবর্তন এটা, ব্যাসের পরিবর্তন বা ব্যাসার্ধের পরিবর্তন এটা, কিন্তু বাড়ছে না কমছে সেটা বলে নাই। তখন তুমি কি করবা?
অবশ্যই তুমি তখন তাকে ধরে নিবা হচ্ছে একটা বাড়লে আরেকটা কমে। ব্যাপারটা দেখো, পরীক্ষায় যখন ডিসক্লোজ করবে না একটা বাড়লে আরেকটা কমে কিনা, তখন তুমি এমনিতেই ধরে নিবা একটা বাড়লে আরেকটা কমে। কেন? কারণ জগতের ম্যাক্সিমাম পদার্থের ক্ষেত্রে পয়সনের এই ধর্মটা থাকে, সেটা হচ্ছে একটা বাড়লে আরেকটা কমে যায়। জগতের ম্যাক্সিমাম পদার্থ যেহেতু এই টাইপসের, সো কোয়েশ্চেনে কোনো কিছু ডিসক্লোজ না করলে তুমি সেটাই মেনটেন করবা। আর যদি কোয়েশ্চেনে ডিসক্লোজ করে দে এটা বাড়লে এটা কমে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি বলে দে এটা বাড়লে এটাও বাড়ে, এটা কমলে এটাও কমে, তখন পয়সনের অনুপাত নেগেটিভ আসবে। আর একটা বাড়লে আরেকটা কমলে পয়সনের অনুপাত পজিটিভ আসবে। আর কিচ্ছু না বললেও পজিটিভ, কারণ জগতের ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালসের পয়সনের অনুপাত পজিটিভ। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি ব্যাপারটা। ওকে, আজকে আর পসিবল না, আজকে আমরা শেষ করে দিই। আমাদের আরও অল্প কিছু বাকি রয়ে গেছে, ওগুলা তোমাদের পয়সনের অনুপাতে তোমরা এত বেশি কনফিউজড হয়ে যাবে আমি চিন্তাও করি নাই, ওই কারণে পয়সনের অনুপাতে একটু বেশি কথা বলা লাগছে। সাধারণত আমি ভাবছিলাম পয়সনের অনুপাত কোনো রকমে হালকার উপর ঝাপসা করে বলে চলে যাব, পারলাম না। তোমরা একটুকু মনে রাখলে হবে, আর কিচ্ছু করা লাগবে না। তুমি জাস্ট দেখো, আমি তোকে বলে রাখি পয়সনের অনুপাত সমান পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতির ফর্মুলা ব্যাসার্ধ বা ব্যাস যেটা দিয়ে করো কোনো সমস্যা নেই, দৈর্ঘ্য বিকৃতি L/L। পয়সনের সূত্রের সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। এবার আমি ওই সূত্রের মধ্যে যে একটা ব্যাস বা ব্যাসার্ধের পরিবর্তন আর একটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, সেটা বাড়লে প্লাস কমলে মাইনাস, বাড়লে প্লাস কমলে মাইনাস, বাড়লে প্লাস কমলে মাইনাস। আর যদি তুমি দেখো কোয়েশ্চেনে কিচ্ছু বলে নাই, তাহলে তুমি সবগুলো একটাকে প্লাস আরটাকে মাইনাস ধরে করবা। অথবা সবচেয়ে ভালো উপায় হচ্ছে, দেখো তুমি জানোই যে পয়সনের অনুপাত ধনাত্মক আসবে, কোনো চিহ্নই বসাবো না, এটা আমার কাছে বেস্ট মনে হয়। খুদেই চিহ্ন বসায় প্যারা নেওয়ার কী দরকার। আমি জানি যে যদি প্রশ্ন 3 রকমের করতে পারে, একটা হচ্ছে দৈর্ঘ্য বাড়লে পার্শ্বে কমে, দৈর্ঘ্যে কমলে পার্শ্ব বাড়ে, এই ধরনের ক্ষেত্রে পয়সনের অনুপাত কেমন আসবে? ধনাত্মক। তো যেহেতু ধনাত্মক আসবে আমি জানি কোনো চিহ্নই বসাবো না, বেস্ট। আরেক ক্ষেত্রে হচ্ছে কিচ্ছু ডিসক্লোজ করবে না। কিচ্ছু ডিসক্লোজ যদি না করে, আমি তো বলেই দিছি, যদি তারা কিচ্ছু ডিসক্লোজ না করে তাহলে তুমি নর্মালি ধরে নিবে ধনাত্মক। তাহলে এই ক্ষেত্রে আমার চিহ্নের ব্যাপারটা মাথায় আনারও দরকার নাই। বাট যখনই ডিসক্লোজ করে দিবে এটা বাড়লে এটাও বাড়ে, এটা কমলে এটাও কমে, তখন অবশ্যই তোমাকে চিহ্ন বিবেচনা করতে হবে। আর এই ধরনের ম্যাথ তোমাদের খুব একটা আসে না, যদি আসে অবশ্যই চিহ্ন কাউন্ট করতে হবে। আর অন্য যে সকল ক্ষেত্রে আমি বারবার বলতেছি তুমি জানো পয়সনের অনুপাত ধনাত্মক আসবে, এই চিহ্ন দেওয়ার কি দরকার আছে? এ ডাইরেক্ট চিহ্ন সারা ডাইরেক্ট সূত্র দিয়ে করে দিবা, কারণ তুমি জানো যে আনসার ধনাত্মক আসবে। বুঝছো কিনা ব্যাপারটা? এটা হচ্ছে বুদ্ধিমানের মতো কাজ, ওকে, আজকে ছুটি, আর আজকে ইয়ে করবো না, আমার নিজেরই বিরক্ত লাগতেছে। ওকে, আজকে এতটুকু পর্যন্ত। তাহলে তোমরা একটু পয়সনের অনুপাত বই থেকে দেখে নিও, হ্যাঁ, একটু পয়সনের অনুপাত পড়াইতে আজকে টাইম গেছে গা। আর এই টাইপসের যে ম্যাথগুলো একটু দেখে নিও। আর এর আগের ক্লাসে আমরা যা পড়াইছি, তোমার স্থিতিস্থাপক, গুণাঙ্ক, ফিরন, বিকৃতি, হুকের সূত্র, এই ধরনের কনসেপ্টগুলো নিয়ে যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমরা কী করবা, বই থেকে দেখে নিবা। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবা, আর আমাদের নেক্সট ক্লাসে আমরা বাকি জিনিসগুলো পড়াবো। ওকে, আজকে তাহলে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।